ওই যে একটা কথা আছে না, সরকার কা মাল দরিয়া মে ঢাল, উনি আটলান্টিকের বুকে সব মালগুলো ঢেলে আসতেন। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম রেইনি ঢাকা। আপনারা কখনো কল্পনা করেছেন একজন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে কতজন সফরসঙ্গী থাকতে পারে? পুরো সফরে মাত্র 28 জন ব্যক্তি। এটা কি আপনারা গরিবই বলবেন? কি বলবেন? আমরা যারা গত 17 বছরের রেজিম দেখে এসেছি, তাদের কাছে এই 28 জন বা 27 জনের তালিকাটা বড্ড গোলমেলে লাগে। হ্যাঁ ভাই, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ইনভাইটেশনে মালয়েশিয়ার রাজধানীতে পৌঁছালেন এবং তার সঙ্গী মাত্র 28 জন, 28। এবার আসেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে চাই। 17 বছরের শেখ হাসিনার যে রাজকীয় ট্রিপগুলো ছিল, সেগুলোর কথা কি আপনাদের মনে পড়ে? ওনার সঙ্গে সফরে কতজন মানুষ যাইতেন আপনারা কি জানেন? শেখ হাসিনার বিদেশ সফর মানে ছিল রাষ্ট্রীয় আয়োজনে পিকনিকের আয়োজন। শেখ হাসিনার বিদেশ সফর মানে ছিল রাষ্ট্রীয় আয়োজনে শপিংয়ের আয়োজন। উনি যখন বিমান রিজার্ভ করে কোনো দেশে যাইতেন, সেটারে মনে হইতো যেন বাস রিজার্ভ করে বরযাত্রী যাচ্ছে, পিছন দিকে গান বাজছে, উনারে বিদায় জানাইতে হাজার হাজার লোক এয়ারপোর্টে। আর তারেক রহমান যখন যাচ্ছেন, তখন তাকে বিদায় জানাতে যাচ্ছে মাত্র 7 জন। এটাই পরিবর্তিত বাংলাদেশ, এটাই নয়া বন্দোবস্ত। পার্থক্যটা ঠিক কোথায় আসেন আমরা এবার একটু হিসাব মিলিয়ে দেখি। 2024 সালে তারা যখন চায়না ট্রিপে গেল, তখন তাদের সফর সঙ্গী ছিল 194 জন, 194, যেন পুরো ইউনিয়ন পরিষদে হাসিনা সঙ্গে করে নিয়ে গেছিল। আর জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার ভ্রমণ, ওটাতে ছিল আওয়ামী লীগের গোপালগঞ্জের রিইউনিয়ন। 2014 সালে তার সফর সঙ্গী ছিল 178 জন, 178, এবং 2013 সালে তার সফর সঙ্গী ছিল 134, 134 জন। উনার সফর সঙ্গী কারা হয়তো জানেন? উনার চাচাতো ভাই, উনার মামাতো ভাই, উনার চাচাতো ভাইয়ের বউ, মামাতো ভাইয়ের বউ, উনার চাচাতো ভাইয়ের বউয়ের ছেলে, উনার মামাতো ভাইয়ের বউয়ের মেয়ে, অর্থাৎ ফুল ফ্যামিলি গ্যাদারিং। উনার বিদেশ সফর ছিল কোনো রাষ্ট্রীয় কাজে না। উনার বিদেশ সফর দেখলে মনে হইতো প্লেজার ট্রিপে গেছেন, একটু পরেই হাওয়াই বিচে হাওয়া খাবেন। দেশের সম্পত্তিকে সে বাবার সম্পত্তি মনে করতো। ওই যে একটা কথা আছে না, সরকার কা মাল দরিয়া মে ঢাল, উনি আটলান্টিকের বুকে সব মালগুলো ঢেলে আসতেন। কোথা থেকে আসছে, কার পকেটের টাকা দিয়ে যাচ্ছে, কার ট্যাক্সের টাকা খরচ হচ্ছে, শি নেভার কেয়ার্ড। হাসিনা যখন যাইতেন, তখন বিমান বাংলাদেশের পুরো একটা বিমান রিজার্ভ থাকতো, সেটা আপনারা জানেন। শুধু যে বুক থাকতো তা না, সেসব দেশের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলো বুক থাকতো হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের জন্য, তার ফ্যামিলি মেম্বারদের জন্য। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, উনি যতদিন ট্রিপে থাকতেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে দামি বিমানটা সেই দেশের এয়ারপোর্টের পার্কিং লটে দিনের পর দিন পড়ে থাকতো। আপনাদের নিশ্চয়ই সিঙ্গাপুরের সাবেক রাষ্ট্রপ্রধান লি কুয়ান ইউয়ের সেই বইটার কথা মনে আছে, যেখানে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন শেখ মুজিবের ট্রিপের সময় কেন তার বিমান দিনের পর দিন পার্কিং লটে পড়ে থেকে এই গরিব দেশের অন্ন ধ্বংস করে। শেখ হাসিনা সেখান থেকে কোনো শিক্ষা নেননি। তিনি বিলাসিতা শিখেছিলেন, তিনি কৃচ্ছতা সাধন শেখেন নাই, তিনি দেশের সম্পদকে হেফাজত করতে শেখেন নাই। সেই পলাতক মহারানী সাধারণ মানুষের সঙ্গে বসতে কমফোর্ট ফিল করতেন না, তার প্রেস্টিজ পাংচার হয়ে যেত। ঠিক এখানেই একজন পলাতক ফ্যাসিস্ট এবং একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রধানের পার্থক্য। তারেক রহমান তার প্রধানমন্ত্রীত্বের প্রথম ভ্রমণে গেলেন দেশের বিমানে, দেশের মানুষের সাথে, সাধারণ যাত্রীর বেশে, কোনো স্পেশাল ফ্লাইটে নয়। অর্থাৎ তারেক রহমানের এই সফরে বিদেশের এয়ারপোর্টে বাংলাদেশের বিমানকে বসে থাকতে হবে না, বিমান তার রেগুলার ফ্লাইট অপারেট করবে, অর্থাৎ মানি জেনারেশন হবে। উনি নিয়ে গেছেন ছোট্ট একটা টিম, এটা একটা স্মার্ট মুভ। আপনি বিশাল বহন নিয়ে যেয়ে তাদেরকে ম্যানেজ করবেন নাকি আপনার কাজের কাজটা করবেন? যেহেতু আপনি ছোট টিম নিয়ে গেছেন, সো ইউ উইল ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি। সো রাজকীয় পিকনিক আর সত্যিকারের অফিসিয়াল ট্যুর, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোনটাকে প্রেফার করবেন।